নমস্কার, আমি শঙ্কু সাত্রা আপনাদের সঙ্গে রয়েছি। তবে একটা জিনিস বলি যে একবার না প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল, সেই সময় গাছের ডালে একটি পাখিকে বসে থাকতে দেখেছিলাম। আর সেই পাখিটা যেভাবে বসেছিল, এত ঝড় মানে সে বুঝতে পারছিল না যে এই পৃথিবী কি পৃথিবী, কোন পৃথিবীতে আছেন। একেবারে সে যেন তার সবকিছু হারিয়ে গেছে, ভেজা, ক্লান্ত, শ্রান্ত, একেবারে অবসাদে বিষণ্ণ একটা পাখি। আর সেই রকম আজকের দিনে আমি দেখছি সেরকম অবসাদে বিষণ্ণ পাখি কারা জানেন? নির্যাতিত স্বামীরা, নির্যাতিত পুরুষেরা আমাদের এই সমাজে। আমি একটু জেনে নেব, আমার পাশে রয়েছেন বিখ্যাত আইনজীবী গোপাল মণ্ডল। গোপালবাবু, এই যে পুরুষদের যে অবস্থা, যে মহিলারা বারবার ধরে তাদের বিরুদ্ধে মামলা করছে, তাতে পুরুষরা ভয় পাচ্ছে, প্রচন্ড ভয় পাচ্ছে, এটা কারণ কি? ভয় পাওয়ার কতটুকু কারণ রয়েছে? নমস্কার। প্রথমে বলি, আপনি যে প্রশ্নটা করছেন যে পুরুষদের বিরুদ্ধে মামলা, হ্যাঁ, দেখুন, মামলা একজন বিবাহিত মহিলা তার স্বামীর বিরুদ্ধে যে ধরনের মামলা করতে পারেন তার একটা হচ্ছে গৃহবধূ নির্যাতন, সিভিল ক্রিমিনাল। ক্রিমিনাল যদি হয়, যেটা পুরনো আইন, যেটা 498A অফ আইপিসিতে হতে পারে, আর আছে যেটাকে বলি আমরা ডিভি অ্যাক্ট, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট। আর পাশাপাশি হতে পারে মেনটেন্যান্স বা খোরপোশ ক্লেম করে পুরনো যেটা সিআরপিসিতে 125 মামলা। তা প্রথমে যেটা বলি যে পুরনো যেটা আইপিসি এখন বিএনএসএস হয়ে গেছে, যে 498A অফ আইপিসি, গৃহবধূ তিনি শারীরিক বা মানসিকভাবে অত্যাচারিত হচ্ছেন তার শ্বশুরবাড়ির আত্মীয়দের দ্বারা, স্বামীর দ্বারা। এর পরিপ্রেক্ষিতে তিনি পুলিশে কমপ্লেন করলেন। তারপরে যেটা হয় যে পুলিশ এফআইআর রেজিস্টার করলো তার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন, স্বামী সহ যারা যারা আছেন। যে 498A অফ আইপিসি কিন্তু মিসইউজ সারা ভারতবর্ষে জুড়ে চলছে। মিসইউজ যে হচ্ছে এটা কিন্তু মহামান্য শীর্ষ আদালতের অবজারভেশন উঠে এসেছিল। তা আজকে যদি আমরা দেখি যে রেট অফ কনভিকশন অনলি 3%, তার মানে কি 97% অ্যাকুইটাল। এতে কি দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে সেই জাস্টিস সিকে প্রসাদের কথা শুরু বলি, মিসইউজ, তার মানে অভিযোগটা অধিকাংশ হচ্ছে মিথ্যা অভিযোগ, আর দুটো হচ্ছে প্রমাণের অভাব। দুটো হতে পারে। কিন্তু এটা নিশ্চিতভাবে বলা যায় যে এই আইনটা, এই আইনের এই ধারাটা কিন্তু বহু ক্ষেত্রেই অপব্যবহার হয়েছে। মানে মেয়েরা যে ফোঁস করে উঠছে, সেই ফোঁসটা কি আসলে মানে ফোঁস? আমি একটা অভিযোগ করলাম, সেই অভিযোগগুলো দেখা যাচ্ছে 97% অভিযোগ আদালতে প্রমাণিত হলো না। তার মানে কি দাঁড়ালো? যাদের মধ্যে সত্যি যারা ভিকটিম আছে, আমি এটা যেমন আগে বলছি যে দেখুন, অনেকেই আছেন যারা মিথ্যা অভিযোগ করছেন, কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে কিছু সংখ্যক অভিযোগ তো সত্যি। কিছু মহিলা আছেন তারা তাদের ম্যারিটাল লাইফে শ্বশুরবাড়িতে যখন থাকেন সেখানে তারা মানসিক এবং শারীরিকভাবে অত্যাচারিত হয়েছেন, হন না তা নয়। এমন নয় যে এটা মিসইউজ সবাই করছেন, অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের অভিযোগ সত্যি। কিন্তু সেই সত্যি অভিযোগ হওয়া সত্ত্বেও আদালতে প্রমাণ করাটা কিন্তু কতগুলো শর্ত সাপেক্ষ, সেখানে এভিডেন্স চলবে। আমি একটা অভিযোগ করলাম, সেই অভিযোগটাকে সাক্ষী এবং প্রমাণ দিয়ে প্রমাণ করাটা কিন্তু সবসময় সম্ভব হয়ে ওঠে না। এইবার যেটা বলছি যে তাহলে এই সেকশনটা প্রকৃত নির্যাতিতা গৃহবধূদের ক্ষেত্রে কতটুকু তাদের সহায়ক। দেখুন, আমার 3 দশকের এই প্রফেশনের অভিজ্ঞতা থেকে বলি, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু মহিলারা এক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। 498 অধিকাংশ ক্ষেত্রে, কারণ দেখতেই পাচ্ছেন যে যেখানে আপনি নিজে বললেন রেট অফ কনভিকশন মাত্র 3%, তার মানে 97% মহিলারা তারা ব্যর্থ হয়েছেন। এই 97%-এর মধ্যে আমরা যদি ধরেও নিই যে 10% মহিলা অভিযোগ সত্য, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? তারা ব্যর্থ হলেন। কেন ব্যর্থ হলেন? তার কতগুলো কারণ আছে। অভিযোগের ভিত্তি নেই। অভিযোগের ভিত্তি নেই সেটা নয়, আমি তো বললাম যে 97% অ্যাকুইটাল হয়েছে। আমি যদি ধরে নেই তর্কের খাতিরে যে তাদের মধ্যে 10%-এর অভিযোগটা সত্যি ছিল, তাহলে সেই 10% কিন্তু তারা অ্যাকুইটাল হয়ে গেছেন। তারপরে ভিত্তি বলা যাচ্ছে না। দুটো জিনিস, সেটা হচ্ছে তথ্য প্রমাণ, যেটা যখন কোর্টে ট্রায়াল চলে সেই ক্ষেত্রে কিন্তু প্রসিকিউশনের ফেইলিওর। তার কারণ হচ্ছে আমি যেটা বলছি যে আমাকে অমুক দিন আমার হাজবেন্ড এই টর্চারটা করেছে, এটা তো আমার মৌখিক কথা,
কোর্ট তো আমার মুখে কথা আমার সোল ডিপোজিশনে কাউকে কনভিকশন দেবে না। সেখানে দেখতে হবে তার ইনজুরি রিপোর্ট কি আছে। আমাকে একটা স্ল্যাপ করেছে, একটা চড় মেরেছে, তার তো কোনো ইনজুরি থাকবে না। আমাকেও মেন্টাল টর্চার করেছে, স্বামী মেন্টাল টর্চার করেছেন, তার তো কোনো এভিডেন্স দেওয়া সম্ভব নয়। অনেক স্ত্রী বলেন যে আমার স্বামী অত্যন্ত কামুক, মানে দেখুন এটা খুব কমন। যখন কমপ্লেন লেখা হয় স্বামীর বিরুদ্ধে, তিনি জীবনে মদ স্পর্শ করেনি, পান বিড়ি সিগারেট কোনো নেশা নেই, লিখে দিল স্বামীর নিত্য মদ্য অবস্থায় বাইরে ঢুকে আমাকে অত্যাচার করতো। এটা ভুরি ভুরি দেখেছি। অথচ আমি আমার ব্যবহারিক জীবনে দেখেছি, আমার পেশাগত জীবনে দেখেছি যে সেই স্বামী মদ্যপান দূরে থাক, ধূমপান বন্ধ করেন না, বা তার কোনো ব্যক্তিগত এই ধরনের বাজে নেশা নেই। অথচ স্বামীর বিরুদ্ধে যখন স্ত্রী অভিযোগ আনছেন, তিনি বলছেন যে আমার বিরুদ্ধে স্বামী প্রতিদিন অফিস থেকে ফেরার পথে মদ্যপানে বাইরে ঢুকে আমাকে অযথা ডিমান্ড অফ ডাউরি, পণের দাবি নিয়ে আমাকে পণ যৌতুকের দাবি নিয়ে অত্যাচার করতো, শারীরিক মানসিক নির্যাতন করতো। এটা কমন লেখা আর কি। আপনি যদি সব বিভিন্ন 498 যে কমপ্লেন লেটারগুলো যদি এক জায়গায় অ্যাসেম্বল করেন, দেখবেন মোটামুটি ভাবে সব অভিযোগগুলো প্রায় একই ভাষায় লেখা আছে। আপনি যারা মানে আমি প্রথমে যেটা শুরু করলাম না, যে একেবারে প্রচন্ড ঝড়ের মধ্যে গাছের ডালে বসে রয়েছে, ঝড় বৃষ্টি হচ্ছে, গাছের ডালে একটা পাখি বসে রয়েছে এবং সে কিন্তু একেবারে নিরাশ হয়ে বসে রয়েছে, সে কিন্তু ভয়ে বসে রয়েছে। সেই রকম পুরুষগুলোর প্রতি যদি যারা স্বামী রয়েছেন, সেই রকম স্বামী, তাদের মানে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু মেসেজ দেন ছোট্ট করে। দেখুন, একটা হচ্ছে আপনার বিরুদ্ধে 498A অফ আইপিসি, যেটা এখন বিএনএসএস হয়েছে, যদি কোনো অভিযোগ হয়, আপনি একজন স্বামী এবং আপনার আত্মীয় যারা আছেন, বাবা মা ভাই বোন, যাদের বিরুদ্ধে হয়েছে, ঘাবড়ে যাবেন না। মামলা হয়েছে, কেস হয়েছে, আইনিগতভাবে সে লড়াই দিন। যদি আপনি সত্যি নিরাপদ হন, আমি একটা খুব স্পষ্ট ভাষায় বলি, যদি আপনি সত্যি নিরাপদ হন, আপনার কোনো রকম সমস্যা হবে না যখন ট্রায়াল ফেস করবেন। কারণ আদালত নিশ্চিত না হয়ে কিন্তু কোনো ব্যক্তিকে সাজা দেয় না, এটা কিন্তু স্পষ্ট। দ্বিতীয় কথা হচ্ছে, কেস হয়েছে, কি করব? কিচ্ছু করার দরকার নেই, অত ঘাবড়ানোর কিচ্ছু নেই। আপনি সোজা আইও, যখন যে পুলিশ যিনি তদন্তকারী অফিসার আছেন, তিনি আপনাকে যখন নোটিশ করবে, আপনি তার সাথে দেখা করুন, তাকে তদন্ত কাজে সহযোগিতা করুন। যদি কোনো ডকুমেন্ট আপনার দেওয়া থাকে সেগুলো তাকে দিন, যেটা আপনার ফেভারে আছে সেগুলো দিন। আপনি 41 অফ সিআরপিসি, এখন বিএনএসএস আর কি, আপনি সেটা কমপ্লাই করার পরে কোর্টে চলে যান, লোয়ার কোর্ট বা ট্রায়াল কোর্টে চলে যান। আপনি নিশ্চিত থাকুন আপনাকে কিন্তু কোর্ট জামিন দিয়ে দেবে। বেল নেওয়ার পরে এরপর যখন পুলিশ চার্জশিট দেবে, এক্ষেত্রে চার্জশিট হওয়ার চান্সটা খুব বেশি আর কি, কারণ ক্রাইম এগেনস্ট উমেন চার্জশিট দেবে। চার্জশিট হওয়ার পরে আপনি প্রপারলি ট্রায়ালটা ফেস করুন, যদি আপনি নিরাপদ হন। আচ্ছা, অনেকে বলে যে বারবার ধরে কোর্টে যেতে হয় 498 হওয়ার পর। ওই যে মানে একটা কথা হচ্ছে যে যত সময় চার্জশিট না হবে তত সময় আদালতে যাওয়ার কোনো দরকার হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তার আগে ডেট আপনার না গেলে চলে। যখন পদ্ধতি কি আছে একটু বলে দেখুন। চার্জশিট হয়ে গেলে তখন আপনাকে কোর্টে যেতে হবে। আদারওয়াইজ যখনই বেল নিয়েছেন, যদি সেই বেলে কোনো কন্ডিশন ইম্পোজ না করা থাকে, অনেক সময় দেখা যায় মিট টু দ্য আইও, টুয়াইস ইন মান্থ অর ওয়ান্স, এগুলো হতে পারে, সেটা আপনাকে করতেই হবে। কিন্তু আপনি বেল নেওয়ার পরে, জামিন নেওয়ার পরে যত সময় পর্যন্ত আপনার বিরুদ্ধে চার্জশিট সাবমিট না করছে, তত সময় নিম্ন আদালতে যাওয়ার প্রয়োজন হয় না। কিন্তু চার্জশিট হয়ে যাওয়ার পরে আপনাকে কোর্ট সামন করবে বা আপনাকে আপনার লয়ার ইনফর্ম করবে, আপনাকে যেতে হবে, চার্জ ফ্রেম হবে, তারপরে ট্রায়াল যেভাবে চলে সেভাবে চলবে। কিন্তু ট্রায়ালের সময় যে প্রতিদিন আপনাকে যেতে হবে এরকম নয়। আপনার ধরো বৃদ্ধা মা আছেন যিনি বেড রিডেন, যেটা বলছিলাম, সেক্ষেত্রে আমাদের পুরোনো যেটা সিআরপিসিতে 317 পিটিশন ফাইল করতেই পারেন যে তার এই শারীরিক সমস্যা আছে, তিনি কোর্টে আসতে পারছেন না। সেক্ষেত্রে অভিযুক্তকে ছাড়াই কিন্তু ট্রায়ালটা প্রসিড হবে। ঠিক। অর্থাৎ গোপালবাবুর সঙ্গে কিন্তু আমরা দীর্ঘক্ষণ কথা বললাম। একটা জিনিস আপনাদের বলি, অনেকেই আমাকে ফোন করেন যে 498 হয়েছে, তারা খুব ভেঙে পড়েছেন। এটা কেন জানেন তো? এটা হচ্ছে, ধরুন আপনার পরম প্রিয় স্ত্রী যখন আপনার বিরুদ্ধে, আপনার এত বিশ্বাস যেখানে, তখন আপনার বিরুদ্ধে যখন মিথ্যে অভিযোগ করে, আপনিও কিন্তু চান যে তার বিরুদ্ধে একটা না কিছু একটা আপনি বদলা নেওয়া, কিংবা এটা নিয়ে আপনি এটা ভাববেন, এসব করবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, সারাদিনের ঘুম, সারা রাতের ঘুম, সমস্ত কিছু বজায় রাখুন। আর যদি কোনো সমস্যা হয় ফোন করুন আমাদের,
নিঃসন্দেহে আপনাদের আমরা বিভিন্নভাবে সহায়তা করতে পারবো। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে।